সিপিএমের প্রাক্তন মন্ত্রী তথা পোর খাওয়া রাজনীতিবিদ প্রয়াত সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী তিনি স্মৃতিচারণা করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের। কি বলছেন শুনব। সম্পূর্ণ মানুষ ছিলেন তিনি, সংস্কৃতির জগতের লোক। পড়াশুনো, নিজের বই লিখেছেন, কবিতার অনুবাদ করেছেন এবং সমস্ত রকমের বিশ্ব সাহিত্য সেগুলো সম্পর্কে এ নিয়ে তো কারোর মানে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। বুদ্ধ ভট্টাচার্য সম্পর্কে তার এই সাংস্কৃতিক জগতে তার এই গভীরতা, তার বিভিন্ন বিশ্বের মানে খুবই বিশিষ্ট বই যেগুলো সেগুলো নিয়ে বা এই দিকটা সম্পর্কে অনেকেই পরে জেনেছেন, কিন্তু এটা চর্চা তার একেবারে প্রথম থেকেই তার এই চর্চাটা ছিল। এবং আমাদের কাছে সে সুকান্ত ভট্টাচার্যর ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য, এটাও আমাদের কাছে কিন্তু বুদ্ধদাকে আমাদের কাছে একটা সমীহ, একটা ভালোবাসা, ভালো লাগার সাথেও একটা যে শ্রদ্ধা, এটা আমি অন্তত মনে করি তৈরি হয়েছে যে সুকান্ত ভট্টাচার্যের ভাইপো। ছোটবেলা থেকে সুকান্ত ভট্টাচার্যকে জানি আমরা, একটা বিস্ময় ছিল এই জায়গাটা আমাদের কাছে। আর তার পরবর্তীকালে তার এই পড়াশুনো, তার এই নিজস্ব আলাদা একটা জগৎ, রাজনীতি করার পাশাপাশি এটাকে কখনোই কম গুরুত্ব দেয়নি কখনোই বুদ্ধ ভট্টাচার্য। এবং সেই কারণেই মানে তিনি যেমন মন্ত্রিত্বর দায় সামলিয়েছেন, তেমনি তার পাশাপাশি তিনি মায়াকোভস্কি অনুবাদ করেছেন। এই এই যে এটাই তাকে অন্যের থেকে আলাদা করে দিয়েছে, সমস্ত জায়গাটাকে মিলিয়ে নিয়ে বুদ্ধদাকে। একটু আমাদের পার্টি বা বৃহত্তর মানুষ যারা, এরা সকলেই বুদ্ধদেব ভট্টাচার্যর এই যে কোয়ালিটিটা এই সম্পর্কে বা মানে সকলেরই একটা মোটামুটি সমীহ ভাব ছিল এই বিষয়টার জন্য, এটা মনে হয়। দিদি, আপনি একজন জননেতার স্ত্রীও বটে, আপনি সিপিআইএম এর নেত্রী, পাশাপাশি সুভাষ চক্রবর্তীর আপনি স্ত্রী। সুভাষবাবুর সঙ্গে বুদ্ধবাবুর সম্পর্ক ছিল, আপনাদের বাড়িতেও উনি এসেছেন বলে শুনেছি। এই সব যে ব্যক্তিগত আলাপচারিতা, এটা নিয়ে যদি একটু বলেন। এটা বললাম তো যে এটা এত দীর্ঘদিনের, কি করে বলবো। ধরুন, বছরের পর বছর আমরা ওই দীনেশ ভবন, যেটা এখন আমরা বলতাম বসন্ত কেবিনের বাড়ি, সেখানটাতে যুব অফিস, ছাত্র অফিস একসাথে রয়েছে। প্রতিদিন সন্ধেবেলা, প্রতিদিন দুপুরবেলা রোজ দেখা হচ্ছে, ঢুকছি বেরোচ্ছি, গল্প করছি এবং কত রকমের গল্প, কত আলোচনা, কত সমস্যা, এই সমস্ত কিছু। এবং যে আমাদের এই সংগঠন পরিচালনার ক্ষেত্রে পার্টির যে টিম, ধরুন সেখানটাতে বুদ্ধদাও একজন সদস্য সেখানকার, ফলে বিভিন্ন সমস্যা নিয়েও তার সাথে কত সময় আলাপ আলোচনা করতে হয়েছে। আবার সাধারণভাবে ঠাট্টা, ইয়ার্কি, এগুলো তো বুদ্ধদা যে করতেন না, একেবারেই সাধারণ মানুষের মতন করতেন। আমাকে তিনি কোনো দিন আমাকে আমার নাম ধরে রমলা বলে ডাকতেন না। আমাকে চিরদিন বলতেন, কেন বলতেন আমি জানি না, রমলা চন্দর। সবসময় আমাকে বলতেন রমলা চন্দর। এটা আমরা এটাই আর কি, ওর হ্যাবিট ছিল, এই নামেই ডাকতো আমাকে। কত জায়গাতে আমরা বাইরে, দিল্লিতে, মাদুরাইতে ছাত্র মিটিং, তারপরে সেসব জায়গাতে একসাথে আমরা গেছি, একসাথে থেকেছি। পার্টি কংগ্রেসগুলোতে, পার্টি কনফারেন্স, এইগুলো একটা মানে আমি একটু অতিরিক্তভাবে বেশি পেয়েছি। আমি ছাত্রতে দীর্ঘদিন থাকার ফলে এই জায়গাগুলোকে আর একটু বেশি বেশি করে তাদের কাছাকাছি আসার সুযোগ হয়েছে আমার। বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, দীনেশ মজুমদার, শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী, এই যে এদের যে টিমটা, পরবর্তীকালে এই টিমে অনিল বিশ্বাস এসেছে অনেক পরবর্তীকালে, কিন্তু এই যে টিমটা, এই টিমটার সাথে এদের টিমের সমকক্ষ আমি ছিলাম না, কিন্তু আমি এদের সাথেই থাকতাম। ফলে হচ্ছে মানে নীতি নির্ধারণের জায়গায় আমি থাকতাম না ঠিকই, কিন্তু থাকতাম এদের সাথেই। ফলে এদের প্রতিদিনের ঝগড়া, তর্ক, সমস্যা, ভালোবাসা, এদের এগুলো সব হাসি ঠাট্টা, এর সবগুলোর সাথেই আমি খুবই ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম। তাই ভাববো আজকে
অনেকক্ষণ বসে বসে ভাববো সেই সব দিনের কথাগুলোটাই ভাবছিলাম আস্তে আস্তে। আমি বুদ্ধবাবুর অনুবাদ সাহিত্য কিছু পড়াশোনা করেছি। মার্কেজের একটি উপন্যাসের তিনি অনুবাদ করেছিলেন, যার বাংলা ভাষান্তর করে তিনি নাম রেখেছিলেন যে বিপন্ন জাহাজের এক নাবিকের গল্প। তো 2011-র আগে যেসব ঘটনা, বুদ্ধবাবু চেয়েছিলেন রাজ্যে কৃষির পাশাপাশি শিল্পও মাথা তুলে দাঁড়াক। তো সেই সেই চাওয়াটা কি কিছুটা বিপন্নতা? আপনি কিভাবে দেখছেন? না, সে চাওয়াটা তো ঠিকই ছিল। আজকের এই যে মরুভূমি হয়ে গেছে পশ্চিমবঙ্গ, শিল্প নেই এখানটাতে, আজকে এত বেকারিত্ব, এত চাকরির দুর্নীতি, এই সমস্ত কিছু নিয়ে যেটা হচ্ছে, আজকে সেই সময় যদি বুদ্ধ ভট্টাচার্যের যে স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, সেই জায়গাটাতে যদি করতে দিত, আজকে যদি সিঙ্গুর হতো, আজকে যদি নন্দীগ্রামের হাব হতো, তাহলে পরে আজকে সেখানটাতে অনুসারী শিল্প থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্য দিয়ে যে নতুন একটা জগৎ তৈরি হতো কাজের, সেই জায়গাটাকে তো ধ্বংস করে দিল, সেই জায়গাটাকে তো করতে দিল না। এবং এটা করতে না দেওয়ায় কি ক্ষতিটা হয়েছে আজকে পশ্চিমবঙ্গ বুঝতে পারছে, যত দিন যাবে তত তারা বেশি করে বুঝতে পারবে যে এই শিল্প আসতে না দিয়ে তারা যে ক্ষতিটা করেছে, সেই ক্ষতিটা। কাজেই